আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে ফার্মাকোডিনামিক্স নিয়ে পড়া শুরু করব। তোমাদের কি মনে আছে ফার্মাকোডিনামিক্স কি নিয়ে হয়, মানে কাকে বলে? mechanism. What drug does to the body? হ্যাঁ, আমরা ফার্মাকোকাইনেটিক্সে পড়েছি যে একটা ড্রাগ সলো করার পর আমাদের বডি ড্রাগটার উপর কি করে। ড্রাগটাকে ভাঙে, অ্যাবজর্পশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, ড্রাগটাকে মেটাবোলাইজ করে, বডি থেকে এক্সক্রিট করে দেয়। এখন আমরা পড়বো যে ওই ড্রাগটা আমাদের বডিতে কি চেঞ্জ করে। এর মধ্যে আছে মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট এবং অ্যাজ ওয়েল এজ দি সাইড ইফেক্ট। একটা ড্রাগ শুধু তুমি জ্বর কমানোর জন্য একটা ড্রাগ দিলে সেটাতে শুধু তোমার টেম্পারেচার কমাবে তা না, সাথে সাথে আদার সিস্টেমেও কিছু ইফেক্ট করবে, সেটাকে আমরা সাইড ইফেক্ট বলি বা এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্টও বলি। আবার আমরা যদি দুইটা ড্রাগ একসাথে দিই কি করবে, একটা ড্রাগ আরেকটা ড্রাগের অ্যাকশনকে হয় কমাবে বা বাড়াবে বা অ্যান্টাগোনাইজ করবে, সেটাকে আমরা বলি, ব্রড হেডিং এ আমরা ড্রাগ ইন্টারঅ্যাকশন বলি। আজকে আমরা মেইনলি পড়বো যে ড্রাগগুলি কিভাবে কাজ করে আমাদের বডিতে। তোমাদের একটা ক্যাটজাং থেকে কেস স্টাডি পড়তে বলেছিলাম, পড়েছিলে ওই অ্যাসপিরিনে? জি ম্যাম। আচ্ছা, তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার তো যে অ্যাসিডিক ড্রাগের পয়জনিং হলে ইউরিনকে কেন অ্যালকালাইন করতে হয়, বেসিক জি ম্যাম। ড্রাগের পয়জনিং হলে ইউরিনকে কেন অ্যাসিডিফাই করতে হয়, যাতে ড্রাগটা ইজিলি এক্সক্রিটেড হয়ে যায়, ক্লিয়ারেন্সটা যাতে বেড়ে যায়, বডি থেকে ইজিলি বের হয়ে যাবে যখন আমি একটা অ্যাসিডিক ড্রাগের পয়জনিং এ বা ওভারডোজে ইউরিনটাকে অ্যালকালাইন করলে কি হবে, বেস আর অ্যালকালি মিলে কি হবে, ড্রাগটা পোলার হয়ে যাবে, ওয়াটার সলিউবল হবে। আর আমরা জানি যে ওয়াটার সলিউবল এজেন্টগুলি কিডনি দিয়ে ইজিলি পাস করে আমাদের বডি থেকে বাইরে চলে যাবে। আর ওভারডোজ বা পয়জনিং এ আমাদের মেইন এইমই থাকবে যে ড্রাগটাকে বডি থেকে বের করা। এটা আমরা যেভাবেই করি, অ্যাবজর্পশনটাকে কমাই অথবা এক্সক্রিশনটাকে বাড়াই, যেভাবেই করি। আর আমরা তো ফরেনসিকে পড়েছি যে কিছু ইমেটিক্স ইউজ করি আমরা, যে বমি হয়ে যাবে, বা চারকোল ইউজ করি যাতে ড্রাগটা অ্যাবজর্ব হবে না। আর এখানে আমরা পড়লাম যে আমরা ড্রাগের এক্সক্রিশনটাকে অ্যাক্সিলারেট করব। 22 জন, ঠিক আছে। Pharmacodynamics is the branch of pharmacology which deals with the effect of the drug. That means their mechanism of action. আমরা ব্রড হেডিং এ সেটাকে বলি what the drug does to the body. ইফেক্টের মধ্যে সবসময় মনে রাখবে আমাদের ডেজার্ট ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সাথে সাথে কিছু এক্সেসিভ থেরাপিউটিক ইফেক্টও হবে। আমরা ড্রাগের মেকানিজম অফ অ্যাকশনকে ব্রড হেডিং এ দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি স্পেসিফিক মেকানিজম, আরেকটাকে বলি নন স্পেসিফিক মেকানিজম। স্পেসিফিক মেকানিজম কাকে বলি, যখন একটা ড্রাগ একটা ফিক্সড রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে, মেইনলি রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন গুলিকে আমরা স্পেসিফিক মেকানিজম বলি। নন স্পেসিফিক মেকানিজম সেটা যে কোনো ভাবে হতে পারে, কোনো এনজাইমকে ইনহিবিট করে হতে পারে, অথবা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হতে পারে, অথবা আমরা যে চিলেশন পড়েছি ফরেনসিক মেডিসিনে, চিলেশনের মাধ্যমে হতে পারে। তোমরা মাইক্রোফোনটা বন্ধ করে রাখো, হ্যাঁ, তাহলে এই এক্সট্রা নয়েজ গুলি হবে না সাইড।
যখন তোমরা কোনো অ্যান্সার দিবে বা প্রশ্ন করবে তখন মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করো, এখন বন্ধ করে রাখো। গত লেকচারটা পড়েছিলে? কারো কোনো প্রশ্ন আছে গত লেকচার নিয়ে, এক্সক্রিশন অফ ড্রাগ নিয়ে? ওই জিরো অর্ডার কাইনেটিক্স, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। মাত্র 25 জন। আমি প্রতি ক্লাসেই বলি যে এই ক্লাসগুলি হয়তো রিপিট হবে না। যদি তোমাদের থার্ড প্রফটা টাইমলি হয়, এই ক্লাস কিন্তু রিপিট করার আমি কোনো সময় পাবো না। তোমরাও ক্লাসগুলি করার কোনো সময় পাবে না। আর এখন যে ইলাবোরেটলি ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়াচ্ছি, যদি রিপিট হয়ও এভাবে কিন্তু পড়ানো যাবে না। তখন জাস্ট পরীক্ষা পাশের জন্য যে এই প্রশ্নটা আসে এটার অ্যান্সার এটা বলবে, ওভাবে তো তোমরা একটা ক্লিয়ার কনসেপশন নিয়ে মেডিসিনে যেতে পারবে না। এখন আসি নন স্পেসিফিক মেকানিজমের মধ্যে কি কি আছে। কিছু কিছু ড্রাগের ফিজিক্যাল প্রপার্টিজ দিয়ে ইফেক্ট প্রডিউস করে, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তোমরা কি নিজেরা কখনো অ্যান্টাসিড খেয়েছো? জি ম্যাম। অ্যান্টাসিডের মানে ট্যাবলেটটার কখনো দেখেছো জেনেরিক্স কি কি আছে? মানে জেনেরিক্স মানে অ্যান্টাসিড প্লাস বা আদার্স যে নাম আছে ওগুলিকে আমরা বলি ট্রেড নেম, যেটা এক একটা কোম্পানির এক একটা হয়। আর জেনেরিক্স হলো যে ড্রাগটার নিচে যে একটা ছোট করে লেখা থাকবে, দেখবেন আপা লেখা থাকে বড় করে, নিচে ছোট করে লেখা থাকে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বিপি অথবা ইউএসপি। এই বিপি আর ইউএসপি কি, এটা কি পড়েছো? জি বিপি ম্যাম। দিয়ে কি হয়? ব্রিটিশ ফার্মাকোপিয়া। হ্যাঁ, British ব্রিটিশ ফার্মাকোপিয়া। আর ইউএসপি দিয়ে কি হয়? ইউনাইটেড United ইউনাইটেড States. তোমাদের আরো কিছু জিনিস জানতে হবে যে ফার্মাকোপিয়া আর ফর্মুলারি এর মধ্যে পার্থক্য কি। ফার্মাকোপিয়া মেইনলি আমরা বলি একটা বুক যেটার মধ্যে ড্রাগের এস্টিমেশন থাকে, মানে একটা ড্রাগের সব তথ্য, কিভাবে ড্রাগটা বানানো হবে, কিভাবে কাজ করবে, তার কেমিক্যাল রিঅ্যাকশন কি কি হবে। যখন একটা নতুন মলিকিউল বানায় দেখা যায় যে ফার্মাকোপিয়া থেকে এস্টিমেট করে তারপর সেটা বানায়। এই জন্য দেখবে যে কিছু কিছু ড্রাগ আমরা ব্রিটিশ ফার্মাকোপিয়া অনুযায়ী তৈরি করি, কিংবা কিছু কিছু ড্রাগ ইউএস এর ফার্মাকোপিয়া অনুযায়ী তৈরি করি। আর ফার্মাকোপিয়া ফর্মুলারি ডিফারেন্সটা পড়বে, আমাকে বলবে যে এটা হলো ফার্মাকোপিয়া, এটা হলো ফর্মুলারি। আর আমাদের দেশের যে ন্যাশনাল ফর্মুলারি সেটাকে আমরা বলি বিডিএনএফ। বাংলাদেশ, বিডি দিয়ে বাংলাদেশ, এনএফ দিয়ে ন্যাশনাল ফর্মুলারি। এই বিডিএনএফ এ এখন 5th এডিশন চলছে, দেখবে নীল রঙের একটা ছোট বই লাইব্রেরিতে আছে, যখন তোমরা লাইব্রেরিতে যাবে দেখবে ওটার মধ্যে বাংলাদেশে একটা ড্রাগের, ধরলাম প্যারাসিটামল, কোন কোন কোম্পানির প্যারাসিটামল আছে সবগুলি ট্রেড নেম আছে, সবগুলির প্রাইস আছে, তারপর প্যারাসিটামলের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কিভাবে কাজ করে, সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। আর এটা বিডিএনএফ কেন? কারণ এখানে বাংলাদেশে যে ড্রাগগুলি পাওয়া যায়, ধরো অ্যান্টি হাইপারটেনসিভ, ব্লাড প্রেশারের জন্য আমরা কত ধরনের ড্রাগ বাংলাদেশে এই মুহূর্তে ব্যবহার করি, ধরো 2020 সালে, তার সবগুলি তুমি বিডিএনএফ এর লাস্ট এডিশনে পাবে, যে কয়টা ড্রাগ, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আমাদের দেশে আছে, আমরা ফিজিশিয়ানরা, প্রেসক্রাইবাররা ব্যবহার করছে, সেসব ড্রাগের সবগুলি ড্রাগের ট্রেড নেম, কোন কোন কোম্পানির আছে। ধরো একটা ড্রাগই তুমি হাইস্ট প্রাইস কত, লোয়েস্ট প্রাইস কত দেখতে পাবে, সে বিডিএনএফ। এটাকে বলি আমরা বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। এটা আমাদের দেশের প্রেসক্রাইবাররা মেইনলি ব্যবহার করে। আর ব্রিটিশ ফার্মাকোপিয়া কারা ব্যবহার করে? মেইনলি ফার্মাসিস্টরা, যারা এই ড্রাগটা বানাবে। এটাই হলো মেইন পার্থক্য ফার্মাকোপিয়া আর ফর্মুলারির মধ্যে। ফর্মুলারিটা প্রেসক্রাইবাররা, ফিজিশিয়ানরা ব্যবহার করে, আর ফর্মুলারি এক এক দেশের এক একটা হয়। যেমন আমাদের দেশের ফর্মুলারি বিডিএনএফ, আমাদের প্রেসক্রাইবাররা এটা ব্যবহার করবে, মানে এটা থেকে ড্রাগের ইনফরমেশন পাবে।
এখন দেখো যখন তুমি অ্যান্টাসিড প্লাস একটা তোমার হাতে আসবে এখন থেকে, অবশ্যই ড্রাগের নিচে কি লেখা আছে তার ফর্মুলেশনটা দেখবে। দেখবে যে কিছু কিছু অ্যান্টাসিডে আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কিভাবে তার ইফেক্ট প্রডিউস করে, ওর একটা ফিজিক্যাল প্রপার্টিস আছে। ফিজিক্যাল প্রপার্টিসটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইজ এ হাইড্রোফিলিক। আই হোপ তোমরা হাইড্রোফিলিক মানে জানো। হাইড্রো মিন্স ওয়াটার আর ফিলিক মিন অ্যাট্রাকশন। ও কি করে? ওয়াটারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে রাখে। আর হাইড্রোফোবিক মানে ফোবিয়া, যেমন র্যাবিসে কি হয়, হাইড্রোফোবিয়া হয়, পানি দেখলে তার রেসপিরেটরি মাসল গুলি কন্ট্রাক্ট করে, ওটাকে বলে হাইড্রোফোবিয়া। আর হাইড্রোফিলিক মানে ওয়াটারকে ধরে রাখে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি করে? নিজের সাথে ওয়াটারকে ধরে রাখে, যার কারণে কি হয়? অসমোটিক ডায়রিয়া হয়। আর যখন আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিব, তখন দুইটা মিলে অ্যান্টাসিড হবে। তারা আমাদের স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে অ্যাসিড আর অ্যালকালি মিলে কি হয়? এটা হলো Salt. সায়েন্সের Salt নিউট্রালাইজ হয়ে সল্ট সল্ট আর আর ওয়াটার হয়। হ্যাঁ, সল্ট আর ওয়াটার হয়। এই সল্ট রিঅ্যাকশন আমরা ওয়াটার সেই ক্লাস 8 এর সায়েন্স বুক থেকে পড়ে আসছি যে বেস অ্যালকালি মানে ক্ষার আর অ্যাসিড মিলে কি হয়? লবণ আর পানি হয়। এই অ্যান্টাসিড যে আমরা ব্যবহার করি সেটা লোকালি এভাবেই কাজ করে, যে আমাদের স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সে সল্ট এন্ড ওয়াটার বানাবে, যার কারণে অ্যাসিডটা নিউট্রিলাইজ হবে, আমাদের স্টমাককে আর ইরিটেট করতে পারবে না, পেপটিক আলসার ডিজিজ হবে না। আবার বললাম যে কিছু কিছু ড্রাগ কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তার ইফেক্টটা প্রডিউস করে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের স্টমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি অ্যান্টাসিড দিলাম, আগেই বলেছি অ্যান্টাসিডে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, মানে পুরোনো যে অ্যান্টাসিডটা যেটা রেগুলার আমরা ব্যবহার করি। এই অ্যান্টাসিডের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনটাকে নিয়ে নেয়, ক্লোরাইডটাকে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, এটা হলো একটা সল্ট। আর এই হাইড্রোক্সাইড আর H2O মিলে হলো ওয়াটার। তাহলে কি হলো? অ্যাসিডটা নিউট্রিলাইজ হয়ে গেল। এই অ্যাসিডটা আমাদের স্টমাককে ইরিটেট করে পেপটিক আলসার ডিজিজ করতে পারবে না। আর কেন আমরা অ্যান্টাসিডের কম্বিনেশনে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রাখি, এটা আমরা করব কারণ এই যে বিক্রিয়া করে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি করে? কনস্টিপেশন করে। আর যখন এখানে আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিব, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, সেই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা আমাদের বডিতে ডায়রিয়া করবে। তো আমি যখন কম্বিনেশন করব অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের, এই কনস্টিপেশন আর ডায়রিয়া দুটো কি হবে? একটা একটাকে নিউট্রিলাইজ করবে, মানে পেশেন্টের বাউল হ্যাবিটটা নরমাল থাকবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জন্য কনস্টিপেশনও হবে না, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য ডায়রিয়াও হবে না, দুইটা একসাথে দিলে নিউট্রিলাইজ হয়ে যাবে ইফেক্টটা। এই জন্য মেইনলি দেখা যায় যে অ্যান্টাসিডের কম্বিনেশনে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, যা কিনা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রিলাইজ করে। এই কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা আরেকটা নাম বলি কেমিক্যাল অ্যান্টাগনিজম। অ্যান্টা মিন্স অপোজিট, মানে একটা ড্রাগের ইফেক্টকে আরেকটা ড্রাগ অ্যান্টাগোনাইজ করে। আমরা অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের ডেফিনেশন কিন্তু একদম প্রথম ক্লাসে পড়েছি, মনে আছে তোমাদের? জি ম্যাম। হুম, জি ম্যাম। হ্যাঁ, আমরা যখন ড্রাগ ইন্টারঅ্যাকশন পড়বো এই কেমিক্যাল অ্যান্টাগনিজম, ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিজম, ফার্মাকোলজিক্যাল অ্যান্টাগনিজম, এগুলি আরো ডিটেইলস পড়বো। হেপারিন কি ধরনের ড্রাগ বলতে পারো? ফিজিওলজিতে পড়েছিলে হেপারিন। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট হ্যাঁ, আমাদের বডিতে যেটা থাকে হেপারিন সেটা হলো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আর যখন আমি ড্রাগ হিসেবে ইউজ করি ওটা হলো একটা, মানে কি বলবো, ন্যাচারাল নাই, এক্সোজেনাস অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে ধরো আমি একটা পেশেন্টকে হেপারিন দিচ্ছি, তার হেপারিন টক্সিসিটি হলো, হেপারিনের ডোজটা বেড়ে গেল, তখন আমি এই হেপারিনটাকে আমাদের বডিতে নিউট্রিলাইজ করার জন্য সাথে কি দিব? প্রোটামিন সালফেট। এটা হলো হেপারিনের
এক কথায় আমরা বলতে পারি অ্যান্টিডোট অফ হেপারিন ইজ প্রোটামিন। তো হেপারিনের ওভারডোজ হলে প্রোটামিন দিলে কি হয়, হেপারিনটা হলো নেগেটিভলি চার্জ আর প্রোটামিনটা হলো পজিটিভলি চার্জ। মনে রাখবে পি ফর প্রোটামিন, পি ফর পজিটিভলি চার্জ। এই দুইটা একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেয়, এটাকে আমরা বলি কেমিক্যাল অ্যান্টাগনিজম। তার মানে আমরা দেখলাম ড্রাগ নন স্পেসিফিক মেকানিজমের মাধ্যমে কিভাবে কাজ করে, আইদার কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে অথবা সেই ড্রাগের নিজস্ব কিছু ফিজিক্যাল প্রপার্টিস এর মাধ্যমে ড্রাগটা কাজ করতে পারে। এটা স্যারদের খুব প্রিয় একটা প্রশ্ন যে কেন অ্যান্টাসিডে তুমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একসাথে দেওয়া হয়। তখন এটা খুব ক্লিয়ারলি ব্যাখ্যা করবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কারণে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা তৈরি হয় সেটা আমাদের বডিতে কনস্টিপেশন করে, আর যখন আমরা এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য সেটা ডায়রিয়া করবে, অসমোটিক ডায়রিয়া। সো আমরা যদি দুইটার কম্বিনেশন ব্যবহার করি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তখন ক্লোরাইড দুইটা একটা আরেকটার ইফেক্টটাকে কনস্টিপেশন ডায়রিয়াকে নিউট্রালাইজ করবে। সো পেশেন্টের বাউল হ্যাবিটটা নরমাল থাকবে। নেক্সট আসো যে কিছু কিছু ড্রাগ এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে কাজ করে, যেমন ওমিপ্রাজল হলো একটা প্রোটন পাম্প ইনহিবিটর যেটা আমরা পেপটিক আলসার ডিজিজে ব্যবহার করি। এই ওমিপ্রাজলটা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস নামে একটা এনজাইমকে ইনহিবিট করে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশনের ফাইনাল পাথটাকে বন্ধ করে দেয়। তোমরা ফিজিওলজিতে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যখন পড়েছো তখন কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয় আমাদের স্টমাকে, কি কি ফ্যাক্টর থাকে, গ্যাস্ট্রিন থাকে, হিস্টামিন থাকে, তারপরে সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ এনজাইমের মাধ্যমে ফাইনালি হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রডিউস হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যে মানে স্টমাকের কোন সেল থেকে প্রডিউস হয়, সেলটার নাম কি? প্যারাইটাল সেল থেকে। সেই এনজাইমটাকে ব্লক করার মাধ্যমে, ইনহিবিট করার মাধ্যমে কাজ করে ওমিপ্রাজল। এই ড্রাগগুলি তো কমনলি প্রেসক্রাইবড, আই হোপ তোমরা এটার জেনেরিক্স গুলি জানো, নামগুলি। এখন থেকে অবশ্যই কোনো যদি ওষুধের স্ট্রিপ সেটা পেশেন্টের হোক বা তোমার মা বাবার হোক বা তুমি নিজে খাও, অবশ্যই জেনেরিক নেমটা দেখবে, কত মিলিগ্রাম, এটা ডোজটা কি, এভাবেই মনে রাখতে হবে। অ্যাসপিরিন কিভাবে কাজ করে? অ্যাসপিরিন সাইক্লোঅক্সিজেনেস এনজাইমকে ব্লক করার মাধ্যমে কাজ করে। এটা যখন আমরা এনএসআইড করব তখন আবার করব। আর এই ড্রাগগুলি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যাসিটাজোলামাইড, ডিগক্সিন, থিওফাইলিন, এই চারটা ড্রাগ কোন এনজাইমকে ইনহিবিট করে কাজ করে এটা নেক্সট ক্লাসে খুঁজে বের করে আমাকে বলবে। হ্যাঁ, ফসফোডাইএস্টারেজ এনজাইম, গুড। ফসফোডাইএস্টারেজ এনজাইমটা ব্লক করলে কি হয় বলতো? আমাদের কোন সেকেন্ড মেসেঞ্জারটা বাড়ে? সাইক্লিক এমপি। সাইক্লিক এমপি, গুড। সাইক্লিক এমপি আমাদের ব্রঙ্কাসে কি করে? ব্রঙ্কো ডাইলেট করে, এটা আমরা গত ক্লাসেও পড়েছি। সাইক্লিক এমপি এটা ভাঙে হলো ফসফোডাইএস্টারেজ এনজাইম দিয়ে, আর সিনথেসিস হয় অ্যাডেনাল সাইক্লেজ এনজাইম দিয়ে। তো থিওফাইলিনটা যখন ফসফোডাইএস্টারেজ এনজাইমটাকে ব্লক করে, ইনহিবিট করে, তখন আমাদের সাইক্লিক এমপি কনসেন্ট্রেশন বাড়ে, সেটা আমাদের ব্রঙ্কাসকে ডাইলেট করে। সো থিওফাইলিন আমরা কোন ডিজিজে ইউজ করি? অ্যাজমা আর সিওপিডি। আর এই বাকি তিনটা ড্রাগ, এই ড্রাগের নামের মধ্যেই আছে এটা কোন এনজাইমকে ইনহিবিট করে। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এটাও তোমরা পড়েছো ব্লাড প্রেশার রেগুলেশনের ওইখানে। অ্যাঞ্জিওটেনসিনের কাজ কি, অ্যাঞ্জিওটেনসিন কিভাবে ব্লাড প্রেশারকে রেগুলেট করে। সো আমরা যখন একটা হাইপারটেনশনের পেশেন্ট পাবো তাকে কি করব? এই অ্যাঞ্জিওটেনসিন নোজেনকে যে অ্যাঞ্জিওটেনসিন করবে ওই কনভার্সনটা বন্ধ করে দিব। সো অ্যাঞ্জিওটেনসিন প্রোডাকশন হবে না, সেটা ভেসোকনস্ট্রিকশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে ব্লাড প্রেশারও বাড়াতে পারবে না।
তো এনজাইম ইনহিবিশনে এই এক্সাম্পল গুলি পড়বে, প্লাস যখনই কোনো চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টারে যদি দেখো যে একটা ড্রাগ কোন এনজাইমকে ইনহিবিট করে কাজ করছে, তখন এই লিস্টের মধ্যে তোমরা এটা অ্যাড করে নেবে। নাইট্রিক অক্সাইড এটা কি করে? আমাদের গুয়ানাইল Vasodilation. সাইক্লেস, হ্যাঁ, ভেসোডাইলেশন করে। এটা কিভাবে ভেসোডাইলেশন করে? গুয়ানাইল সাইক্লেস নামক একটা এনজাইমকে স্টিমুলেট করে, যার কারণে গুয়ানোসাইন মনোফসফেট তৈরি হয়, জিএমপি। ওই জিএমপিটা আমাদের ভেসেলকে ডাইলেট করে। সো নাইট্রিক অক্সাইডটা আমরা কখন দেই? যখন ধরো অ্যানজিনা পেক্টোরিস হয়। অ্যানজিনা পেক্টোরিসে কি হয়? আমাদের কার্ডিয়াক ভেসেলগুলি স্পাজম হয়, যার কারণে বুকে ব্যথা হয়। হ্যাঁ, তখন আমরা এই নাইট্রিক অক্সাইডটা দিই। এখন নাম মনে রাখো এক্সাম্পলের মধ্যে, তারপর আমরা রেসপেক্টিভ চ্যাপ্টারে ওটা ডিসক্রিপশন করব। গুয়ানাইল সাইক্লেস স্পেলিংটা দেখো, NYLYL। অ্যাডেনাইল স্পেলিং এও এরকম LYL, এটা শেষে থাকে, অ্যাডেনাইল। চিলেশনের মাধ্যমে কিছু কিছু ড্রাগ কাজ করে। হ্যাঁ, ফরেনসিক মেডিসিনের চিলেশনের ডেফিনেশনটা কি বলতো? তোমরা তো এখনই পড়ছো ফরেনসিক মেডিসিন। চিলেশনের একটা ডেফিনেশন আছে না? টক্সিকোলজিতে পড়েছে। ড্রাগের ওভারডোজ বা পয়জনিং হলে ওই ড্রাগের যদি কোনো চিলেটর থাকে, আমরা চিলেটরটা দিই। অনেকগুলি নাম ছিল, যেমন EDTA, হ্যাঁ, ব্রিটিশ অ্যান্টিলুসেন্ট, আরো কি কি ছিল Dimercaprol, মনে করো? হ্যাঁ, ডাইমার ক্যাপ্রোল। পেনিসিলামিন, ডিএমএস, ডিএমপিএস, ইডিটিএ, হ্যাঁ ইডিটিএ, ডাইমারক্যাপ্রল। হ্যাঁ, ডাইমার ক্যাপ্রোল। চিলেটর গুলি কিভাবে একটা ড্রাগকে চিলেট করে? চিলেট করা মানে কি? মানে ভারীদের ইনঅ্যাক্টিভ করা। বলো। দেখবে ফরেনসিক বইটা খুলে চিলেশনের ডেফিনেশন পড়ে আমাকে নেক্সট ক্লাসে বলবে। যেমন আয়রন যখন ওভারডোজ হয়, আমরা ডেসফেরক্সামাইন নামক একটা ড্রাগ দিই। আয়রন কখন ওভারডোজ হয়? ধরো একটা এক্সাম্পল আমি বলি, একটা পেশেন্টের বা একটা বাচ্চার থ্যালাসেমিয়া আছে। যখন আমি তাকে রিপিটেডলি ব্লাড ট্রান্সফিউশন করব, তার বডিতে আয়রনের ওভারলোড হবে। তখন দেখা যায় যে ওই পেশেন্টটাকে পরে ডেসফেরক্সামাইনের একটা ইনজেকশন দেওয়া হয়, যাতে ওই এক্সেসিভ আয়রনটাকে ডেসফেরক্সামাইনটা চিলেট করে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়। ঠিক আছে, তার মানে ড্রাগ চিলেশনের মাধ্যমেও কাজ করে, আর এটাকে বলে নন স্পেসিফিক মেকানিজম। এখন আসল স্পেসিফিক মেকানিজমে ড্রাগ কিভাবে কাজ করে। আমি আগেই বললাম যে রিসিপ্টর এর সাথে বাইন্ড করে যে কাজগুলি করে সেটাকে আমরা বলি স্পেসিফিক মেকানিজম। আর আমাদের ফার্মাকোলজিতে এই রিসিপ্টরটা খুব ইম্পর্টেন্ট। কেন? রিসিপ্টর ডিটারমাইন দ্য রিলেশন বিটুইন কনসেন্ট্রেশন অফ ড্রাগ এন্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। একটা ড্রাগ আমি কি কনসেন্ট্রেশনে বা কি ডোজে দিলে সেটা কতটুকু রিসিপ্টরকে অ্যাক্টিভেট করে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করবে, সেটা আমরা জানতে পারি। আর ইট ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য সিলেক্টিভিটি অফ ড্রাগ অ্যাকশন। ধরো আমার বিটা ব্লকার দরকার, একটা পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হয়, আমি বিটা রিসিপ্টরকে ব্লক করে দিলে তার ট্যাকিকার্ডিয়াটা ভালো হয়ে যাবে। তার মানে আমি একটা সিলেক্টিভ অ্যাকশন পেলাম। আমি ধরো বিটা রিসিপ্টর অনেক ভাগ আছে, আমি B1টাকে ব্লক করে দিলাম, ওই ড্রাগটা আর কোনো রিসিপ্টরকে ব্লক করলো না, শুধুমাত্র বিটা 1 রিসিপ্টরকে ব্লক করার মাধ্যমে হার্ট রেটটা কমালো। তার মানে কি? আমরা একটা সিলেক্টিভ ফাংশন পেলাম। এই সিলেক্টিভিটি অফ ড্রাগ অ্যাকশন ডিটারমাইন হয় রিসিপ্টর দিয়ে।
রিসিপ্টর কি? রিসিপ্টর কিন্তু এক ধরনের প্রোটিন। এনজাইমও হলো প্রোটিন, রিসিপ্টরও হলো প্রোটিন। রিসিপ্টরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, এটা জাস্ট জেনে রাখো যে রেগুলেটরি প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন। রেগুলেটরি প্রোটিন আমাদের বডিতেই থাকে, যেমন নিউরোট্রান্সমিটার, অটাকয়েডস কি আমরা পড়বো পরে, হরমোনস, এগুলিকে আমরা বলি রেগুলেটরি প্রোটিন। এগুলি আমাদের বডির এন্ডোজেনাস কিছু মেকানিজমে কাজ করে, যেমন নিউরোট্রান্সমিটার গুলি ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলি আমাদের কি করে, কন্টিনিউয়াস রিলিজ হয় অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, আমাদের বডিতে সিলেক্টেড কিছু কাজ করে। আর কিছু আছে ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিন গুলি কিন্তু এক ধরনের এনজাইম। এটা তোমাদের এখন না জানলেও হবে। আমরা পড়েছিলাম যে রিসিপ্টরের কিছু লোকেশন থাকে, কিছু রিসিপ্টর থাকে সেলের মেমব্রেনে, কিছু রিসিপ্টর থাকে সেল সাইটোপ্লাজমে, আবার কিছু রিসিপ্টর থাকে নিউক্লিয়াসে। আবার কোন কোন ড্রাগ সাইটোপ্লাজমের রিসিপ্টরের সাথে বাইন্ড করে সেটা আবার ডিফিউজ হয়ে নিউক্লিয়াসে যেয়ে তারপর কাজ করে, যেমন স্টেরয়েড। নূরজাহান, রোল 55। তোমরা একটু চেষ্টা করো 11টা 5-এর মধ্যে জয়েন করতে, নয়তো মাঝখান থেকে ক্লাস করলে তো কিছু বুঝবে না। আর যখন আপলোড দেওয়া হয় লেকচারটা একটু দেখো, এখনো 37, 50%ও হয়নি। নিউক্লিয়াসে থাকে এমন একটা রিসিপ্টরের নাম বলো তো। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমে এগুলি সব ফিজিওলজিতে পড়েছে। মানে থাইরয়েড হরমোন। T4 থাইরয়েড হরমোন। থাইরয়েড তারপরে ভিটামিন এ, ভিটামিন বি। অরফান শব্দটার মানে কি? অনাথ। না, অরফান রিসিপ্টর একটা টার্ম আছে যে আমাদের বডিতে সায়েন্টিস্টরা এমন কিছু রিসিপ্টর পেয়েছেন, ওই রিসিপ্টরের সাথে যে কি লিগ্যান্ডটা বা কি ড্রাগটা বাইন্ড করে সেটা এখনো আইডেন্টিফাই করা যায়নি। এই ধরনের রিসিপ্টরকে আমরা বলি অরফান রিসিপ্টর। টার্মটা জেনে রাখো, অনেক স্যারের প্রিয় কোশ্চেন। এটা জাস্ট জানতে চাই যে অরফান রিসিপ্টর কাকে বলে। নো ফাংশনাল লিগ্যান্ড, লিগ্যান্ড মানে ড্রাগ বা নিউরোট্রান্সমিটার, ওই রিসিপ্টরের সাথে কি বাইন্ড করে যে কাজ করে সেটা এখন আইডেন্টিফাই করা যায়নি, এই জন্য ওইসব রিসিপ্টরকে বলে অরফান। অ্যাগনিস্ট কাকে বলে? যখন আমরা রিসিপ্টর মেডিয়েটেড অ্যাকশন করব তখন অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট, এই টার্মগুলি আমাদের জানতে হবে। এটা আমরা আগেও পড়েছি, এখন আবার বলছি যে অ্যাগনিস্ট হলো কোন একটা ড্রাগ যেটা একটা রিসিপ্টরের সাথে বাইন্ড করবে। প্রথম শর্ত হলো বাইন্ড করবে, তার মানে অ্যাফিনিটি থাকবে, বাইন্ড করার একটা টেন্ডেন্সি বা প্রবণতা। তার মানে একটা ড্রাগ দিলে সে একটা রিসিপ্টরের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে তার সাথে বাইন্ড করবে, তারপর বাইন্ড করার পর রিসিপ্টরটাকে অ্যাক্টিভেট করবে, এন্ড সাবসিকুয়েন্টলি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাবো আমরা। ওই অ্যাক্টিভেশনের মাধ্যমে আইদার কোনো কন্ট্রাকশন হবে অথবা রিল্যাক্সেশন হবে, কিংবা কোনো রিসিপ্টর অন্য কোনো কাজ করবে, সিক্রেশন করবে। When a drug binds with the receptor and activate the receptor and subsequently produce pharmacological effect, we call the drug agonist, an agonist. তার মানে অ্যাগনিস্টের কি কি প্রপার্টি থাকে? অ্যাফিনিটি থাকে, রিসিপ্টরের প্রতি অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন, রিসিপ্টরকে অ্যাক্টিভেট করে। আবার ফার্মাকোলজিক্যাল ইফিকেসি, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করাকে আমরা বলি ইফিকেসি, মানে ইফেক্টিভনেস। ওটা একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করলো, এটাকে আমরা বলি ইফিকেসি। তার মানে অ্যাফিনিটি থাকবে, অ্যাক্টিভেট করবে, আর ইফিকেসি থাকবে অ্যাগনিস্টের। আর অ্যান্টাগনিস্টটা কি? অ্যান্টাগনিস্টটাও রিসিপ্টরের সাথে বাইন্ড করবে,
but it doesn't activate the receptor. অ্যান্টাগনিস্টের কাজ হলো অ্যান্টাগনিস্ট, দেখো অ্যাগনিস্টকে সে বাধা দিয়ে রাখবে, মানে অ্যাগনিস্টের ইফেক্টটাকে প্রিভেন্ট করে রাখবে। So what is an antagonist? When a drug binds with a receptor but does not activate the receptor and also prevent an agonist to bind with the receptor. ধরো একটা রিসেপ্টরে একটা অ্যাগনিস্ট বাইন্ড করে কাজ করছে, তার কারণে আমি পেশেন্টের কিছু অ্যাডভার্স ইফেক্ট পাচ্ছি, ধরো ব্লাড প্রেশার বেশি পাচ্ছি, এখন পেশেন্টের এই হাইপারটেনশনটা আমার কমাতে হবে, আমি কি করব, ধরো বিটা রিসেপ্টর, ওটার একটা অ্যান্টাগনিস্ট দিয়ে দিব, বিটা ব্লকার দিয়ে দেব। বিটা ব্লকার বা অ্যান্টাগনিস্টটা বিটা অ্যান্টাগনিস্ট বিটার সাথে বাইন্ড করে থাকবে, সো বিটার যে অ্যাগনিস্টটা ওটা বাইন্ড করে ব্লাড প্রেশার বাড়াতে পারবে না। তার মানে অ্যাগনিস্টটা কি করে, অ্যাগনিস্টের অ্যাফিনিটি আছে কিন্তু কোনো ইফিকেসি নাই, সে নিজে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করে না, সে কি করে জাস্ট অ্যাগনিস্টটাকে প্রিভেন্ট করে রাখে, অ্যাগনিস্টটা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, যার কারণে আমরা অপোজিট ইফেক্টটা পাই। ধরো অ্যাগনিস্টটা ব্লাড প্রেশার কমায়, আমি অ্যান্টাগনিস্ট দেওয়ার কারণে, ধরো অ্যাগনিস্টটা ব্লাড প্রেশার বাড়ায়, আমি অ্যান্টাগনিস্ট দেওয়ার কারণে ব্লাড প্রেশার কমে গেল, কিন্তু এটা কিন্তু অ্যান্টাগনিস্টটা করলো না, অ্যান্টাগনিস্টটা জাস্ট রিসেপ্টরকে বাইন্ড করে রাখলো, অ্যাগনিস্টের কাজটা হলো না, তাই আমরা ব্লাড প্রেশারটা কম পেলাম। অ্যান্টাগনিস্ট কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করে না। বুঝতে না পারলে আমাকে বলবে, আর তোমরা প্লিজ একটা নোটবুকে একটু লিখে রেখো। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম ম্যাম আমরা তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোলিং এর জন্য কি তারা অ্যান্টাগনিস্ট ইউজ করে? হ্যাঁ, অ্যান্টাগনিস্ট ইউজ করি। সেটা কি করে, ধরো আমাদের বডিতে যে ইপিনেফ্রিন নর ইপিনেফ্রিন আছে, অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন, এগুলি কি করে ভেসোকনস্ট্রিক্ট করে আমাদের ব্লাড প্রেশারটা বাড়ায়। যে আমি যদি এখন নর ইপিনেফ্রিনের রিসেপ্টরটাকে, ধরো নর ইপিনেফ্রিন আলফা রিসেপ্টর থাকে ব্লাড ভেসেলে, আলফা রিসেপ্টরকে নর ইপিনেফ্রিন আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে ভেসোকনস্ট্রিকশন করে, যার কারণে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ধরো একটা পেশেন্টের হাইপার টেনশন, আমি তাকে কি করব, এই আলফা ব্লকার দিব, অ্যান্টাগনিস্ট, তাহলে কি হবে, জি ম্যাডাম। নরএপিনেফ্রিনটা ওর কাজটা করতে পারবে না, যার কারণে অটোমেটিক প্রেশার কমে যাবে। এটা কিন্তু আমার আলফা অ্যান্টাগনিস্টটা কোনো কাজ করলো না, ও জাস্ট রিসেপ্টরটাকে ব্লক করে রাখলো, যার কারণে নরএপিনেফ্রিন তার কাজ করতে পারবে। মানে অ্যান্টাগনিস্ট নিজে কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট প্রডিউস করে না, সে জাস্ট অ্যাগনিস্টকে প্রিভেন্ট করে রাখে ওর অ্যাকশনটা হওয়া থেকে। ওকে ম্যাডাম, এবার বুঝতে পেরেছি। এখন অ্যান্টাগনিস্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। সারমাউন্ট করা মানে কি বলতো? সারমাউন্ট শব্দটার মানে জানো? কম্পিটিটিভ or reversible difficulty. সারমাউন্ট সিম্পল ওয়ার্ডে আমরা বলতে পারি যে ওভারকাম করা, একটা ইফেক্ট হচ্ছে সেটাকে তুমি ওভারকাম করতে পারবে। অ্যান্টাগনিস্ট দুই ভাগে ভাগ করি আমি মেইনলি, এর মধ্যে একটা ভাগ হলো, একটা টাইপস হলো কম্পিটিটিভ or reversible or surmountable antagonist. ধরো আমি যেটা বললাম যে আমি একটা আলফা ব্লকার বা বিটা ব্লকার দিলাম, কি হলো, তাহলে আলফার যে অ্যাগনিস্ট সে তার কাজটা করতে পারছে না, এখন আমি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটাকে বাড়ালাম, তাহলে কি হবে, আমি অ্যান্টাগনিস্টের ইফেক্টটাকে সারমাউন্ট করতে পারবো, মানে ওভারকাম করতে পারবো।
রিভার্স করতে পারবো, মানে কম্পিটিশনে অ্যান্টাগনিস্ট আর অ্যাগনিস্টের তো একটা কম্পিটিশন হয়, কম্পিটিশনে যখন অ্যাগনিস্টটা জিতে যাবে সেটাকে আমরা বলি কম্পিটিটিভ বা রিভার্সিবল অ্যান্টাগনিস্ট। মানে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা বেড়ে গেলে অ্যান্টাগনিস্টের ইফেক্টটা হবে না। ধরো নরএপিনেফ্রিন কি করে, ব্লাড প্রেশার বাড়ায় আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তার মানে নরএপিনেফ্রিন হলো আলফার অ্যাগনিস্ট। এখন আমি একটা আলফা ব্লকার দিলাম, অ্যান্টাগনিস্টের একটা সিনোনিম হলো ব্লকার, অ্যান্টাগনিস্ট অর ব্লকার। আমরা বিটা ব্লকার, আলফা ব্লকার এভাবে সেটা বলি, জেনারেলি বলি। আমি ধরো আলফা ব্লকার দিলাম একটা, তাহলে নরএপিনেফ্রিন কি হলো, তার কাজটা করতে পারলো না, ব্লাড প্রেশার বাড়লো না। কিন্তু কোনো কারণে আমাদের বডিতে, ধরো কোনো স্ট্রেসফুল কন্ডিশন বা সার্জারির আগে কোনো কারণে আমাদের বডিতে যদি নরএপিনেফ্রিনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ অ্যাগনিস্ট, তখন কিন্তু আমার আলফা ব্লকারটা আর কাজ করতে পারবে না। যদি সেটা রিভার্সিবল হয়, তখন আমি আবার অ্যাগনিস্টের ইফেক্ট পাবো, আবার ব্লাড প্রেশার বাড়বে। এটাকে বলে কম্পিটিটিভ রিভার্সিবল অর সারমাউন্টেবল অ্যান্টাগনিস্ট। যে অ্যান্টাগনিস্টের ইফেক্টটাকে আমি ওভারকাম করতে পারবো অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বাড়ানোর মাধ্যমে। এগুলি পরে দেখবে, এখন একটু হয়তো জটিল লাগছে, পরে একদম ইজি হয়ে যাবে। এখন তোমাদের জন্য টার্মগুলি নতুন দেখে একটু বুঝতে সমস্যা হবে, কিন্তু বারবার পড়লে, বারবার শুনতে শুনতে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই রিভার্সিবল অ্যান্টাগনিস্টের একটা এক্সাম্পল হলো প্রোপানলন। প্রোপানলনটা কি করে, বিটা রিসেপ্টরকে ব্লক করে। যখন বিটার যে অ্যাগনিস্ট ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন সেগুলি বেড়ে যায়, তখন দেখা যায় যে প্রোপানলনটা ইফেক্টিভলি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছে না। তার মানে অ্যান্টাগনিস্টটা রিভার্স হয়ে গিয়েছে, কম্পিটিশনে হেরে গিয়েছে। আর এটার অপোজিট হলো নন কম্পিটিটিভ ইরিভার্সিবল অর আনসারমাউন্টেবল অ্যান্টাগনিস্ট, যেখানে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন অনেক বেশি বেড়ে গেলেও অ্যান্টাগনিস্টটাকে সে তার প্লেস থেকে রিপ্লেস করতে পারে না। রিসিপ্টর আর অ্যান্টাগনিস্টটা একটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে যুক্ত হয়। 4 ধরনের বন্ড আছে: আয়নিক বন্ড, হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড। এর মধ্যে কোভ্যালেন্ট বন্ড যেটা, সেটা হলো সবচেয়ে শক্তিশালী বন্ড। ধরো অ্যাগনিস্ট আর রিসিপ্টর বা অ্যান্টাগনিস্ট আর রিসিপ্টর, এই 4 ধরনের বন্ড দিয়ে যুক্ত হয়। যে অ্যান্টাগনিস্ট গুলি ইরিভার্সিবল, সেগুলি রিসিপ্টরের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, যার কারণে অ্যাগনিস্টটা ওই রিসিপ্টর আর অ্যান্টাগনিস্টের ওই কোভ্যালেন্ট বন্ডটাকে ভাঙতে পারে না, অনেক এনার্জি লাগে এই বন্ডটাকে ভাঙার জন্য। কোভ্যালেন্ট বন্ড ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড। তোমরা ফিওক্রোমোসাইটোমার নাম শুনেছো? জি ম্যাডাম। ম্যাম, এটা ওটা অ্যান্ড্রোজেন ডিসঅর্ডার। সাইটোমা, যেটা শেষে ওমা থাকে, সেটাকে আমরা টিউমার, সাধারণত টিউমার, টিউমার। benign tumor of টিউমার। adrenal হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের তো দুইটা ভাগ আছে, অ্যাড্রেনাল কর্টেক্স আর অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা থেকে কি আসে? এপিনেফ্রিন। ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। আর অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আসে ওই যে কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলি। দেখা যায় যে অ্যাড্রেনাল মেডুলাতে একটা টিউমার হয়, সেই টিউমারটার নাম হলো ফিওক্রোমোসাইটোমা। দেখো, ফিওক্রোমোসাইটোমা, এই টিউমার অফ অ্যাড্রেনাল মেডুলা। তো যেহেতু অ্যাড্রেনাল মেডুলাতে একটা টিউমার হলো, টিউমার মানে সেল গ্রোথ বেশি হলো, তার মানে ওই সেলের ফাংশন গুলিও বেড়ে যাবে। অ্যাড্রেনাল মেডুলা থেকে তখন অনেক বেশি ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন সিক্রেট হবে। আর আমরা জানি এগুলি কি করবে, ব্লাড প্রেশারটাকে বাড়াবে। তার মানে ফিওক্রোমোসাইটোমাতে পেশেন্টের আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন পাবো, মানে কোনো ড্রাগ দিয়ে পেশেন্টের ওই হাইপারটেনশনটা কন্ট্রোল করা যাবে না। ধরো তোমাদের কাছে জেনারেলি একটা পেশেন্ট আসলো হাইপারটেনশন নিয়ে, ব্লাড প্রেশার বেশি, তুমি তাকে ড্রাগ দিচ্ছ,
কিন্তু তার প্রেশারটা কন্ট্রোল করতে পারছো না, ব্লাড প্রেশার কমছে না, তখন তোমাকে অবশ্যই, যদি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হয় অনেক বেশি 220/100 140 এরকম, সিস্টোলিক ডায়াস্টোলিক অনেক বেশি, তখন তোমার এই অ্যাড্রেনাল মেডুলার টিউমারটাকে এক্সক্লুড করতে হবে, যে পেশেন্টের ফিওক্রোমোসাইটোমার কারণে এই হাইপারটেনশনটা, ম্যালিগন্যান্ট হাইপারটেনশনটা নাকি এটা এক্সক্লুড করতে হবে। সো ফিওক্রোমোসাইটোমা ইজ এ টিউমার অফ অ্যাড্রেনাল মেডুলা, যেখানে অ্যাড্রেনাল মেডুলা থেকে ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন অনেক বেশি রিলিজ হয়, তারা আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে এক্সেসিভ ভেসোকনস্ট্রিকশন করে, যার কারণে আমরা পেশেন্টের হাইপারটেনশন পাই, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যেটা তুমি ড্রাগ দিয়ে কন্ট্রোল করতে পারছো না। তখন কি করে, এই ইপিনেফ্রিন নরএপিনেফ্রিনটা তো আলফা রিসেপ্টরের সাথেই বাইন্ড করবে, তখন আমি এই আলফা রিসেপ্টরের এমন একটা অ্যান্টাগনিস্ট বা ব্লকার দিব যেটা ইরিভার্সিবল। যেহেতু ইরিভার্সিবল, তার মানে ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন যতই বাড়ুক, এই অ্যান্টাগনিস্ট আর রিসেপ্টরের যে কোভ্যালেন্ট বন্ড ওটাকে ভাঙতে পারবে না, অ্যান্টাগনিস্টটা রিসেপ্টরের সাথে একদম টাইটলি বাউন্ড হয়ে থাকবে, যার কারণে এই টিউমারটা থেকে যতই ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিলিজ হোক, সেটা ভেসোকনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়াতে পারবে না। এটাই হলো নন কম্পিটিটিভ অথবা ইরিভার্সিবল অ্যান্টাগনিস্টের একটা এক্সাম্পল, ফেনক্সিবেনজামিন। এটা আমরা আরো পড়বো, যখন অটোনমিক ফার্মাকোলজি পড়বো আবার পড়বো। এখন জাস্ট মনে রাখো যে অ্যাড্রেনাল মেডুলার যে টিউমার ফিওক্রোমোসাইটোমা, তখন ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন অনেক বেড়ে যায়, আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করে সেটা ভেসোকনস্ট্রিকশন করে অনেক বেশি ব্লাড প্রেশারটা বাড়ায়। এই ক্ষেত্রে আমরা ফেনক্সিবেনজামিনটা ব্যবহার করি, যেটা কিনা আলফা রিসেপ্টরের সাথে ইরিভার্সিবলি বাউন্ড হয়ে থাকে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। তখন আর যতই ক্যাটেকোলামাইন, মানে ইপিনেফ্রিন নরএপিনেফ্রিনকে ক্যাটেকোলামাইন বলে, তার কারণ তাদের স্ট্রাকচার একটা ক্যাটেকোল নিউক্লিয়াস আছে, ওই ক্যাটেকোলামাইন যতই বাড়ুক, এই ফেনক্সিবেনজামিনকে তার রিসেপ্টর থেকে আলাদা করতে পারে আলফা রিসেপ্টর থেকে। তাহলে ইরিভার্সিবল অ্যান্টাগনিস্টের একটা এক্সাম্পল হলো ফেনক্সিবেনজামিন, যেটা কিনা আমরা ফিওক্রোমোসাইটোমাতে ব্যবহার করি। যখন এই টিউমারটা সার্জারি করব, সার্জারির সময় কি হবে, টিউমারের উপর প্রেসার পড়ে আরো বেশি ক্যাটেকোলামাইন রিলিজ হবে, তখন দেখা যায় যে সার্জারির সময় পেশেন্টের অনেক বিপি বেড়ে যায়, সার্জারি কন্টিনিউ করা যায় না, ব্লিডিং হয়, তখন এই ফেনক্সিবেনজামিনটা দেওয়া হয়। তোমরা বাসায় এটা লিখে রাখো, অবশ্যই 2-3 বার পড়বে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এই নামের মধ্যেই ডেফিনেশন আছে, ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট। এই অ্যান্টাগনিস্টটাকে তার রিসেপ্টরের কাছ থেকে সরানো যাবে না, কিন্তু টাইটলি কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে বাউন্ড হয়ে থাকে। দেখো, এটাকে বলে ডোজ রেসপন্স কার্ভ। ধরো এখানে আমরা যদি, এটা কি এক্সিস, এক্স নাকি ওয়াই, কোনটা এক্স কোনটা ওয়াই এক্সিস গ্রাফে? এক্স এক্সিস ম্যাডাম, অ্যাগনিস্ট এক্স এক্সিস আর ইয়েস ম্যাডাম, এটা এক্স এক্সিস, আর ইফেক্টটা হলো ওয়াই। এটা ওয়াই 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 এক্স। এখন এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, তোমরা এক্স এক্সিস এর আরেকটা নাম কি আর ওয়াই এক্সিস এর আরেকটা নাম কি, এটা সার্চ দিয়ে বের করে আমাকে বলবে নেক্সট ক্লাসে, মনে থাকবে? দুটার আলাদা একটা নাম আছে, আমরা সংক্ষেপে এক্স আর ওয়াই বলি, কিন্তু দুইটার একটা নাম আছে, দুইটা নাম আছে, এক্স এক্সিস এর একটা নাম, ওয়াই এক্সিস এর একটা নাম। নেক্সট ক্লাসে আমাকে বলবে। এখন দেখো, এখানে আমরা রাখলাম অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন এই এক্সিসে, আর ওয়াই এ রাখলাম অ্যাগনিস্টের ইফেক্ট। অ্যাগনিস্ট আমরা দিলাম, ইফেক্ট পেলাম, এটা হলো ইফেক্ট। দেখো, অ্যাগনিস্ট অ্যালং, যখন আমি শুধু অ্যাগনিস্ট দিব একটা সুন্দর রেসপন্স পাবো, ইফেক্ট হলো। আমি অ্যাগনিস্টের সাথে একটা অ্যান্টাগনিস্ট দিয়ে দিলাম, এই অ্যান্টাগনিস্টটা কি ধরনের ম্যাডাম? এই অ্যান্টাগনিস্টটা ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম এক্স এক্সিস কি হরাইজন্টাল বলে আর ওয়াই কি ভার্টিক্যাল এক্সিস বলে?
হ্যাঁ এটাও বলে, কিন্তু আরেকটা সিনোনিম আছে আরো, এক্স কে আরেকটা বলে আর ওয়াই কে আরেকটা বলে। এটা নেক্সট ক্লাসে সার্চ করে আমাকে বলবো। এমনিতে তো হরাইজন্টাল ভার্টিক্যাল এটা তো মানে তার পজিশন অনুযায়ী। এটা জাস্ট জানার জন্য, তোমাদের এটা পরীক্ষায় ধরবে না, জাস্ট এটা জানলে একটা জিনিস, এক্স অ্যাক্সিস এর আরেকটা নাম আছে। এখন দেখো আমি যখন অ্যাগনিস্ট অ্যালং দিলাম আমি একটা সুন্দর ইফেক্ট পেলাম, এই ব্লু কালারের লাইনটা। টেক্সট বুক যখন পড়বে, মেইন বই কেন পড়তে হয়? কারণ মেইন বইয়ে তুমি এই ব্লু কালার, গ্রিন কালার আলাদা করে বুঝতে পারবে, নিচে যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে সেটা পড়ে বুঝতে পারবে। আর যদি ফটোকপি পড়ো সবই কালো আসবে, তখন কিন্তু আর ডিফারেন্সিয়েটটা করতে পারবে না। আচ্ছা দেখো, যখন আমি অ্যাগনিস্ট দিব, শুধু অ্যাগনিস্ট, তখন সুন্দর একটা ইফেক্ট পেলাম। যখন অ্যাগনিস্টের সাথে আমি একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলাম, ধরো অ্যাগনিস্ট পেশেন্টের আছে বডিতে নরমালি, বা ধরো ইপিনেফ্রিন নরএপিনেফ্রিনের কথাই ধরি, আমি একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট দিলাম প্রোপানল, কি হলো? অ্যাগনিস্টের ইফেক্টটা কি হলো? এখানে কিন্তু হোয়াইট কার্ভ বেশি ইফেক্ট, আর এই গ্রিন লাইনটা দেখো ইফেক্টটা কমে গেল না? এই ইফেক্টের চেয়ে এই ইফেক্টটা কম না গ্রিনটা? জি ম্যাডাম। হুম। দেখো যখন আমি অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা বাড়াবো, তখন আমি অ্যান্টাগনিস্টের ইফেক্টটা ওভারকাম করতে পারবো। ধরো এখানে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা বাড়ালাম, তার মানে ইফেক্টটা আবার উপরের দিকে যাচ্ছে, তার মানে বাড়ছে। এটা হলো কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট, যেখানে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা আমি বাড়ালে অ্যাগনিস্টের ইফেক্টটা বেশি পাবো, অ্যান্টাগনিস্টকে ওভারকাম করতে পারবো। আর এখানে দেখো বি নাম্বার গ্রাফে, এটা হলো ব্লুটা হলো অ্যাগনিস্ট অ্যালং, অ্যাগনিস্টের ইফেক্ট। অ্যাগনিস্ট দিলাম আমি ধরো 5 মিলিগ্রাম, আমি ইফেক্ট পেলাম। এখন আমি একটা নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অ্যাড করলাম, ধরো ফেনক্সিবেনজামিন। এখন আমরা একটা এক্সাম্পলই পড়ি নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্টের, ফেনক্সিবেনজামিন হুইচ ইজ আ আলফা রিসেপ্টর ব্লকার। এখন আমি আলফা রিসেপ্টর ব্লকার দিলাম, কিন্তু দেখো এই যে অ্যাগনিস্টের কনসেন্ট্রেশনটা আমি বাড়ালাম, কিন্তু ইফেক্টটা কি বাড়লো? ইফেক্ট কিন্তু বাড়েনি, তখন অ্যাগনিস্টের ইফেক্টটা কমে যাচ্ছে, এই রেড লাইনটা। অ্যাগনিস্ট অ্যালং দেখো ওয়াইড রেসপন্স, যখন নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট দিব অ্যাগনিস্টের কনসেন্ট্রেশন বাড়ালেও আমি ইফেক্টটা পাচ্ছি না, কার্ভটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, ডিক্লাইন হচ্ছে। এটাই হলো নন কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট। তোমাদের তো 12টায় টিউটোরিয়াল ক্লাস আছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আজকে আরেকটা টপিকস বলি, পার্শিয়াল অ্যাগনিস্ট। আমি আবার রিপিট করব, আজকে জাস্ট এ পর্যন্ত শেষ করি। পার্শিয়াল অ্যাগনিস্ট, দেখো নামের মধ্যেই এটা ডেফিনেশন আছে, এটা অ্যাগনিস্ট কিন্তু পার্শিয়ালি, পুরোপুরি স্ট্রং অ্যাগনিস্ট না। When a drug binds with its specific receptor and produce a weak response, যেহেতু পার্শিয়াল বলেছি তার মানে উইক রেসপন্স তৈরি করবে, এটাকে বলে পার্শিয়াল অ্যাগনিস্ট। and also prevent a full agonist to bind with the receptor. আচ্ছা এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকের জন্য তোমাদের বেশি হয়ে যাবে। তো তোমরা আজকে তোমাদের পড়া হলো এক্স ওয়াই এক্সিস এর নাম পড়বে, আর রিভার্সিবল ইরিভার্সিবল অ্যান্টাগনিস্ট গুলি একটু বারবার পড়বে, যাতে তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা পড়া হলো যে সেকেন্ড মেসেঞ্জার কি কি আছে, এটা ফিজিওলজি পড়া। সেকেন্ড মেসেঞ্জার কাকে বলে? ফার্স্ট মেসেঞ্জার, ধরো ড্রাগ বা নিউরোট্রান্সমিটার একটা কাজ করলো, ওই ইফেক্টটাকে কন্ডাক্ট করে সেকেন্ড মেসেঞ্জার। সেকেন্ড মেসেঞ্জার কি কি আছে সেগুলির নাম পড়বে। আমরা নেক্সট ক্লাসে যখন রিসিপ্টর ইফেক্ট পড়বো, রিসিপ্টর মেডিয়েটেড ইফেক্ট, তখন এই সেকেন্ড মেসেঞ্জারের নামগুলি আমাদের আসবে, চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো প্রশ্ন আছে? এই যে গ্রাফগুলি, এগুলি কিন্তু ক্যাটজাং এ আছে, টেক্সট বুকে আছে, টেক্সট বুকে দেখে নিবে, নিচে ডেসক্রিপশনটা পড়বে, ফিগারের নিচে একটা ডেসক্রিপশন থাকে না, ওটা ভালো করে পড়বে।
এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে? না ম্যাম। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি, তোমরা লেকচারটা পড়বে, প্রশ্ন থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো করে আসসালামু আলাইকুম।